শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতন আমরা সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই এই আয়োজন, এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, শুভ সকাল। আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। কয়েকদিন ধরে আসলে বৃষ্টি হচ্ছে এবং বলে না যে বৃষ্টির রং অনেকে নীল বলে, কিন্তু সেই কারণে নীল পরে এসেছে। আমি যখন দেখছিলাম তুমি নীল পরেছো, আমি একটু নকল করব। তুমিও একদম ম্যাচিং ম্যাচিং করে আমরা চলে এসেছি, এবং আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ মানুষ রয়েছে। তো এই নকল ম্যাচিং এর কথা এই কারণে বলছিলাম যে পোশাক তো নকল করেছে, কিন্তু তার মতো এত সুন্দর আবৃত্তি তো করতে পারবো না। যেমন আমি তোমার মতন সুন্দর করে উপস্থাপনা করতে পারি না। বলো, দর্শকদের কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে আজকে কে আছে আমাদের মাঝে। চলো নামটি জানি। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় রয়েছেন লেখক, আবৃত্তি শিল্পী এবং মঞ্চনাট্য কর্মী সাফিয়া খন্দকার রেখা। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। আমরাও খুবই ভালো আছি, কারণ অনেকগুলো পরিচয় আপনাকে জানালাম। লেখক, আবৃত্তি শিল্পী এবং মঞ্চনাট্য কর্মী। তার বাইরেও আপনার আরো অনেক পরিচয় রয়েছে, সব সম্পর্কে শুনবো। তবে ব্যক্তি মানুষটাকে একটু শুরুতে আবিষ্কার করতে চাই। কি বলো সুস্মিতা? একেবারেই তাই। এত চমৎকার একজন মানুষ যিনি আমাদের সামনে রয়েছেন, তার শৈশবটা কতটা চমৎকার ছিল জানতে ইচ্ছে হচ্ছে। আমার শৈশবটা আসলে আমি যখন আমার বাচ্চাদের কাছে বলি যে আমার শৈশবটা এমন ছিল, ওরা মনে করে কি এটা মনে হয় আমি গল্প বলছি। আমি যৌথ ফ্যামিলিতে বেড়ে উঠেছি। আমার বাবা চাচারা 3 ভাই, আমার 2 ফুপি, সবাই একসঙ্গে অনেক বড় একটা পরিবার ছিল আমাদের। তো আমি পরিবারের বড় সন্তান। অনেক আদরে এবং অনেক মানুষের মধ্যে বেড়ে উঠেছি আমি। তো স্বপ্নের মতোই মূলত ছিল আমার শৈশবটা। কোথায়? খুলনার খালিশপুরে। সেখানে তো আমরা অনেক সময় বেড়াতে যাই, খুলনায় যাই, সুন্দরবনে এবং আরো অনেক জায়গায়। তো ছোটবেলা কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে? খুলনায় আসলে আমি যে স্কুলে পড়তাম, আমার বাসাটা ছিল স্কুলের একদম সাথেই, এবং স্কুলের সামনেই অনেক বড় একটা মাঠ ছিল। ওই মাঠে খেলার জন্য ছোটবেলায় টিফিন পিরিয়ডে টিচারদের হাতে বকা খেয়েছি, মার খেয়েছি। তখন তো আমাদের মারা হতো, একটা ব্যাট থাকতো টিচারদের হাতে। আমিও সে মার প্রজন্মটা। আর বাসায়ও বকা শুনেছি। দেখা যেত যে আজান হয়ে গেছে, তারপরও মাঠে খেলছি। ওই মাঠটা আমাকে এখনো ডাকে। আমি যখন বছরে একবার খুলনাতে যাই, মনে হয় যেন মাঠের যে ঘাসগুলি, ওরা আমার সঙ্গে কথা বলে। ওরা বলে যে আমরা তোমাকে চিনি, তুমি এতদিন পরে এসছো। কি সুন্দর করে আপনি কথা বলেন। আপনার কাছ থেকে তো কথা শুনবো, সেই সাথে কথা শব্দমালা দিয়ে যে সুন্দর করে আপনি পাঠ করেন, মানে আবৃত্তি, সেটিও শুনবো। তবে তার আগে আপনার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার ফিরবো আপনার কাছে। দর্শক, আজ আমাদের অতিথি সাফিয়া খন্দকার রেখা। যেটি শুরুতে বলছিলাম, তিনি একাধারে একজন লেখক, আবৃত্তি শিল্পী এবং মঞ্চনাট্যকর্মী। তার লেখালেখি শুরুটা হয়েছিল ছোটবেলাতে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধমনীতে তরল রোদ্দুর, তৃষ্ণায় ওম নেই, গণতন্ত্রের 1 পা, জ্যোৎস্নার ব্যাকরণ, এরকম আরো অনেকগুলো বই রয়েছে তার। এর মধ্যে উপন্যাস রয়েছে যে জীবন ঘন প্রকার ও জীবন এক চিলতে রোদ্দুর। শিশুতোষ বইও তিনি লিখেছেন। কলা পাতায় চড়ুই ভাতি, স্বল্প গল্প, ভূত যখন বন্ধু, পাখিদের পাঠশালা, এরকম আরো বেশ কিছু বই রয়েছে। তিনি বেশ কিছু মঞ্চ নাটক এবং টেলিভিশন নাটকও রচনা করেছেন। আবৃত্তি এবং নাট্যচর্চা করছেন ছোটবেলা থেকে। এ পর্যন্ত 5টি আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মানব সুরত, প্রস্তুতি, প্যাঁচাল, নতুন প্রজন্ম, একটি ভোরের কথা, ঈশ্বর তুমি কোথায়, এরকম তার অভিনীত বেশ কিছু মঞ্চনাটকও রয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন চয়ন সাহিত্য ক্লাব পুরস্কার, স্বরূপ আবৃত্তি সংসদ আয়োজিত কবি সম্মাননা, মুক্তিযোদ্ধা মরহুম সাইদুল ইসলাম পদক, বাংলা ভিশন ফাউন্ডেশন সহ বেশ কিছু সম্মাননা ও পুরস্কার। পাশাপাশি বুলবুল ললিতকলা একাডেমিতে আবৃত্তির প্রশিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। চলুন তার কাছে আবারও ফিরে কথা শুনবো, গল্প শুনবো। তবে এ পর্যায়ে একটা আবৃত্তি শুনতে তো খুব ইচ্ছা করছে। কি বলো সুস্মিতা? একদমই তাই। আমরা এবারে কোন কবিতাটি শুনবো আপনার থেকে? আসলে আমাদের সব কিছুর মধ্যে যাকে আমরা খুঁজে পাই, যাকে ছাড়া আমাদের জীবন
অচল বলা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটি কবিতা দিয়ে শুরু করছি। চমৎকার। কবিতার শিরোনামটা হলো সুপ্রভাত। আচ্ছা। আজকের আমাদের যে রাঙা সকাল। রাঙা সকালের সঙ্গে মিল আছে বেশ কবিতার একটি। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়নে মিলি কিনা মিলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকে জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছো, ললাটে ফুঁসেছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আঁধারে মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন বড়িছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরেছে, কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরেছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ও গৃহস্থ, থেকো না লুকায়, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়। ঘুমাইও না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ, কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নিত্য ছন্দ মিলাই হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাসে হেসেছে, যে জাগিল তার চিত্ত আজকে ভীম আনন্দে ভেসেছে। জীবনে সপিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বেগ, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি সাজাবে বজ্র শিখার দাহনে, তিমিরি রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। কি সুন্দর, কি অসাধারণ। সুন্দর। আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম এবং শুনতে শুনতে মনে হচ্ছিল কোথায় হারিয়ে যাচ্ছি। একদম, আমার তো কথাই বলতে পারছি না, আমি সেই আবেদনে হারিয়ে গেছি। আমরা কি আরেকটি কবিতা শুনবো? মানে লোভ বেড়ে গেছে আমার। একদম তাই। স্মৃতি থেকেই পড়ার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে একটু যদি বেঁধে যায়, কারণ একটু হেল্প নিচ্ছি। হ্যাঁ, এবার পড়ছি যে কবিতাটি, এটা আমার অত্যন্ত পছন্দ একটি কবিতা, কবি বিপ্লব সাইফুলের কবিতা। কবিতার শিরোনাম হলো সেজদা। জি। একদিন মসজিদে ঢুকতে গিয়ে ঢুকে যাই অচেনা এক রন্ধনশালায়, যেখানে কাউকে দেখতে পাই না, আবার না খেয়ে ঢেউয়ের মতো আছড়ে পড়ে ভাত আর সালুনের ঘ্রাণ। তখন আমি ভুলে যাই বিগত জুম্মাবারে মাওলানা সাহেবের চুরি সংক্রান্ত বয়ানের কথা। ভুলে যাই রাসূলের দেশে চুরির দায়ে কবজি কাটার বিধানের কথা। তখন কবজির চেয়ে ধর্মের চেয়ে সুমহান মনে হয় হাড়িতে রাখা ভাতের দানা। আমি তখন 3 দিনের অনাহারী ছিলাম। অভুক্ত আমি একটি মাটির বাসনে হাড়িতে রাখা ভাত আর সালুন নিয়ে খেতে শুরু করি। খেতে খেতে আমার সামনে চৌচির হয়ে ভেঙে পড়ে পৃথিবীর সমস্ত ধর্মালয়
আর আমি তখন ভাতের মাহাত্ম্য অনুভব করে এতটাই বিগলিত হয়ে যাই যে আমার দু চোখ বেয়ে ঝর্ণা ধারার মতো নির্গত হয় অশ্রু। এই অশ্রু সম্বরণ করতে আমি মায়ের মুখটা মনে করতে চাই একটি কবরের কথা। এক ধরনের পুলক অনুভব করতে চাই শৈশবের ইছামতি আর হাঁসের ডানার কথা ভেবে। পুলকিত হতে চাই শিশু লাবণ্যে। কিন্তু এসবের কিছুই আমার স্মৃতিতে স্পষ্ট ধরা দেয় না। তখন আমি যৌবন খুলে তুচ্ছ করে ফেলতে চাই এই ভাত আর ভাতের মহিমাকে। স্তনজনি ফুটিয়ে তুলতে চেয়ে কেবলই ফুটিয়ে তুলি ভাতের দানা। এরপর কান্নারত আমি বেরিয়ে আসি অচেনা সেই রন্ধনশালা থেকে। সেই থেকে আমি অনুভব করি ভাত ছাড়া পৃথিবীতে আমার কোনো ধর্ম নেই, ভাত ছাড়া আমার আর কোনো সম্পর্ক নেই। সেই থেকে কেবলই ভাতের প্রতি আমার সমস্ত অবনত সেজদা। অসাধারণ। এত চমৎকার করে আপনি বললেন, আসলে আমরা তো দুজনেই মুগ্ধ হয়ে শুনছি, কিন্তু এই চমৎকার করে কবিতা পড়ার বা আবৃত্তি চর্চা শুরুটা হয়েছিল কবে সেটা জানতে ইচ্ছা হচ্ছে। এটা একটা মজার ঘটনা আছে। আচ্ছা। ছোটবেলায় আমি হেলদি ছিলাম একটু। আচ্ছা। তো আমরা অনেক ভাই বোনরা সবাই কেউ নাচ করে, কেউ গান করে, কেউ স্পোর্টস করে। তো আমাকে কিছুতেই মা বাবা কোনো কিছুতেই আমাকে দিতে পারছে না, কোনোটাই আমি যেতে চাচ্ছি না। একটু অলস টাইপের, যেখানে বসিয়ে রাখে মা ওখানেই বসে থাকি, নড়ি না সহজে। তারপরে শেষে বাবা একদিন বললেন কি, আমার বাবা খুব জড়িয়ে জড়িয়ে কবিতা পড়তেন। আচ্ছা। আমার বাবা তখন গোলাম মুস্তফার সিডি ক্যাসেটের যুগ, তখন সিডিও না। তখন ওনার কবিতা বাবা আমাদের ওয়ান ব্যান্ডের একটা ফিলিপস একটা ছিল টেপ রেকর্ডার, ওটাতে দিয়ে বাবা শুনতেন। ওই তখন থেকে কবিতার প্রতি আমার মানে ভালো লাগা তৈরি শুনে শুনে। তো আমি যখন অন্য কিছুতে ইনভলভ হচ্ছি না, তখন বাবা বললেন কি, তোমাকে দিয়ে আর কিছু হবে না, তুমি কবিতা পড়ো, যেহেতু বসেই থাকো, এটা বসে বসে পড়া যায়, বসে বসে কবিতাই পড়ো। ওই তখন থেকেই আমাকে বেশি বেশি করে কবিতার বই কিনে দেওয়া হতো। তখন ছোট ছিলাম তো, ছোটদের সুকুমার রায়ের কবিতা বেশি পড়তাম, ছোটদের নজরুল, ছোটদের রবীন্দ্রনাথ। ওই তখন থেকে মূলত শুরু। চমৎকার। অনেকগুলো পরিচয় দিলাম, আরেকটি পরিচয় জানাইনি। ছোটবেলায় খুব নাচ করতাম। নাচের প্রতি একটা ছিল আমার, সেটা হলো যে আমাদের খুলনাতে আমার বাসার পাশে একটা ক্লাব ছিল, এটার নাম উদয়ন ক্লাব। ওখানে কালচারাল অ্যাক্টিভিটিস হতো। তা ওখানে বাবা করলেন কি, আমি আর আমার ইমিডিয়েট ছোট যে বোন, আমাদের দুজনকে ভর্তি করিয়ে দিলেন ওখানে। তখন আমার বয়স 5 বছর, আমার পরের বোনটার বয়স 4 বছর। তো মেনলি আমাদেরকে গানে ভর্তি করিয়ে দিলেন বাবা। আর ছোটবেলা থেকে দেখে আসছি বাসায় প্রতিটা যন্ত্র রয়েছে আমাদের, হারমোনিয়াম, তবলা, বাঁশি, সব গিটার সবই রয়েছে বাসায়। তো বাবা গানে দিয়ে দিলেন। আমার ছোট বোনটা ঠিকই গান করছে, আমি করতাম কি, গানের ক্লাস থেকে পেছন থেকে বের হয়ে গিয়ে নাচের ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম। আচ্ছা। ওই ঘুঙুরের শব্দ, নাচের যে বিষয়গুলি, ওগুলি আমাকে বেশি টানতো। পরে একদিন আর কি আমার বাবা যখন একাডেমিতে গেলেন, তখন ওই আমার যে গুরু বললেন যে, আপনার ছোট মেয়ে তো গান শেখে ঠিকই, বড় মেয়ে তো ক্লাস থেকে বেরিয়ে গিয়ে নাচের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। তখন বাবা আমাকে নাচের ওখানে ভর্তি করিয়ে দিলেন। তো ওই তখন শিখেছিলাম 2-4 বছর আর কি। এবং সেই শেখা থেকে আপনি অনেক পুরস্কার, অনেক সার্টিফিকেট পেয়েছেন। কোনটি সবচেয়ে বেশি মনে পড়ছে? আমি একবার তখন কোন ক্লাসে পড়ি ঠিক মনে নেই, আমার একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের শিক্ষামন্ত্রী এসেছিলেন, তখন আমি একটা নাচ করেছিলাম দেশের গানের সঙ্গে। ওই সময় আমি এমনিতেই প্রতিযোগিতায় করেছিলাম। ফুপু ছিল স্কুলের হেডমিস্ট্রেস, না চাইলেও কেন দিবি না, প্রোগ্রামে দিতে হবে, ফার্স্ট সেকেন্ড হওয়া বড় কথা না। তো আমি দিলাম প্রোগ্রামে, নাচের প্রোগ্রামে, কম্পিটিশনে, দেখলাম যে কেমন করে যেন ফার্স্ট হয়ে গেছে। বাহ।
তো ওইটা আমাকে খুব ইন্সপায়ার করতো। কিন্তু আমাদের একটু পরিবার কিছুটা রক্ষণশীল বটে। যখন থেকে মূলত নাচের প্রতি আমার একটা প্রেম তৈরি হয়ে গেল, ছোটবেলায় ভালো লাগা থেকে গিয়েছি, শিখেছি, কিন্তু ভালো লাগাটার প্রেমটা তো আলাদা। যখন নিজস্ব একটা প্রেম তৈরি হয়ে গেল নাচের প্রতি, তখনই আমাকে নাচটা ছেড়ে দিতে হয়েছে। তখন আমার বাবা মারা গেলেন। মা বললেন যে বাবা থাকে না যে সংসারে, সেসব মেয়েরা যদি নাচ টাচ করে সমাজে অনেক সমস্যা হয়, তুমি বাদ দিয়ে দাও। তখন অনেক কেঁদেছিলাম। তারপরে সেই থেকে আর নাচ করা হয়নি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবার কথা বলতে গিয়ে চোখের কোণে জল জমেছে দেখতে পাচ্ছি। এবং আসলে বাবার প্রতি মেয়েদের আবেগটা তো একটা অন্যরকম জায়গা। তো সেই আবেগের জায়গা থেকে আমার মনে হয় এখন কথা না বলে আমরা যদি আবার একটু কবিতার দিকে ফিরে যাই, এমন কোনো কবিতা আছে যেটা আসলে বাবাকে খুব বেশি মনে করায়? আমি যখন আমি করতাম কি, মানে অঞ্চল ভিত্তিক যেমন আমাদের ভাষার তারতম্য রয়েছে না, আঞ্চলিক কিছু ভাষা আছে। আমি ছোটবেলা থেকে ওই বিভিন্ন অঞ্চলের কথা বলতে পছন্দ করতাম। আচ্ছা। তখন বাবা বললেন কি, তুমি এক কাজ করো, তুমি কিছু আঞ্চলিক কবিতা কণ্ঠে নাও। আঞ্চলিক কবিতা সবাই পারে না, পছন্দও করে না, তুমি আঞ্চলিক কবিতা পড়ো। তো তখন থেকে আমার আঞ্চলিক কবিতার প্রতি আমার খুব একটা টান, এবং আমি কাজও করছি একটা আমাদের যে 64টা জেলা ভিত্তিক যে আমাদের কবিরা রয়েছেন, ওই অঞ্চলের আঞ্চলিক কবিতাগুলি আমি কালেক্ট করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি একটা আঞ্চলিক কবিতা পড়তে পারি এই মুহূর্তে। আমার কবিতাটার নাম হলো মাঝি। আমার 2010-এ আমার মাঝি শিরোনামে একটি অ্যালবাম এসেছিল। ওই অ্যালবামের শিরোনাম কবিতাটি এখন শোনাই, মাঝি। ভরা ভাদরের জলের আদরে খুব নেশা নাকো মাঝি, এক ভাদ্রে যাও ফের আসিনে, ফেরার কথা কইয়াও ফেরো না, কোন ভানিছে ফিরাও নৌকা তোমার, অসহ্য ঠাকে জীবন গো মাঝি, অসহ্য ঠাকে। মাঝরাইতে দুয়ারে করানারে ফজলু মাত পরে, শরীরের দিকে ফেল ফেলাইয়া পুনজরে চাইয়া থাকে আপন দেওরে। অন্তরের ভেতর বৈশাখী ঝড় বইয়া যায়, সেরা বসনে জীবন টাকা দেয়। চাউল নাই, নুন নাই, আষাঢ় মাস, চাল চুবাইয়া পানি ঢোয়ে ঘরে, এই ডেহিসাটা চাউলে কয়দিন কি দামেটে, বেড়ার ফাঁকি উকি মারে তোমার জানের দোস্তে। মাঝি গো, জলের মধ্যে চাইয়া দেখো তো, শাড়ি পেন্দা আমারে দেখো, নাকি উদাম আমারে দেখো, আমারে আমি চিনি না গো মাঝি, আমারে আমি চিনি না। চিনি খালি শানকি ভরা সাদা সাদা ভাত, সাদা সাদা ভাত আর কুপির কেরোসিন গো মাঝি, কুপির কেরোসিন, কুপির কেরোসিন। ধন্যবাদ। এত আবেগ কিভাবে ধারণ করেন আপনি? মানে কোনো আপনার ট্রিক্স কিংবা স্ট্র্যাটেজি আছে যারা কবিতা পড়তে চায় তাদের জন্য? আসলে এটা মূলত কি, যারা আবৃত্তি করতে চায় কবিতা বুঝতে হবে। কবিতার কথা যদি বোঝা যায় তাহলে আবেগটা অটোমেটিক ভিতরে ক্রিয়েট হয়। অনেকে আছে যে কণ্ঠ সুন্দর, তারা কবিতা আবৃত্তি করে, কিন্তু কণ্ঠ সুন্দর আবৃত্তি করতে পারে তারা, সেটা শুধু কণ্ঠ নির্ভর শিল্প হয়ে যায়। অতটা কবিতা বুঝে পড়তে হবে। কবিতা যদি বুঝে পড়ে কবি কি বলতে চেয়েছেন কবিতার লাইনে, কবি তাহলে তার ভেতর থেকে অটোমেটিক আবেগটা ক্রিয়েট হয়ে যায়, তৈরি হয়ে যায়। বাহ। আরেকটা কি আবেগী কিছু শুনতে পারি? আচ্ছা, আমি একটু ওইটা আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবির তালিকা অনেক, যেমন এটা বলে শেষ করা যাবে না। বিশ্বকবি তো আছেন, বিশ্বকবি আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, শামসুর রহমান আছেন, নির্মলেন্দু গুণ আছেন, ওপার বাংলায় মল্লিকা সেনগুপ্ত আছেন, তারপরে তসলিমা নাসরিনের কবিতাও আমি অনেক পড়ি, অনেক। এটার তালিকা খুব দীর্ঘ। আর বর্তমান সময়ে অনেক তরুণ লেখক আছেন যারা অনেক ভালো লিখেন।
হ্যাঁ, জয় গোস্বামীর কবিতা আমার পছন্দ। তারপর এখন আমি জয় গোস্বামীর একটা কবিতা পড়ি। বাহ, আমার না জয় গোস্বামীর নামটাই আমার মনে আসছিল বারবার। হ্যাঁ, জয় গোস্বামী আমার, জয় গোস্বামী, মহাদেব সাহা, অনেক আসলে আমাদের কবিরা এক একজন এক এক দিক থেকে অনেক বেশি মানে ঋদ্ধ তাদের লেখা পড়লে। হ্যাঁ, কারো লেখার সঙ্গে কারো লেখার মিল নেই, তুলনা হয় না। যে কারণে আমি ওভাবে আলাদা করে বলতে পারি না যে এই কবি আমার অনেক প্রিয়। সবগুলো নামে বলে দেবেন। হ্যাঁ, সবার কাছ থেকেই আমি কিছু না কিছু শিখছি, যা সবার পড়া থেকেই, মানে কবিতা থেকে। আসলে আমাদের কবিতার ভান্ডার অনেক সমৃদ্ধ। চমৎকার। কোন কবিতাটি পড়বেন? আমি এখন পড়বো, এটা একটু শিক্ষামূলক কবিতা, বিশেষ করে আমাদের অভিভাবকদের জন্য, টিউটোরিয়াল। আচ্ছা, শুনি আমরা। তোমাকে পেতেই হবে শতকরা 90 অথবা তারও বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এর জন্যই আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এজন্যই তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে সেই ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এজন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরি। তোমার হোম টাস্ক দেখছি, তারপরে আঁচলের মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাবসা রান্না করে। এজন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে ভদ্রতার জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচ হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোট কালো নয়, এখনো এই যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত বড় বড় বাড়ি ও ভাড়ায়, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই যে গাড়ির পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে। আরো দরজা খুলে যাবে, আরো 5 আরো 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ। না বাপ্পি, না, আমি মন দেই না, অন্য কোনো দিকে আমি মন দেই না বাপ্পি। আমি তাকাইও না কোনো মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপ্পি, পড়ার কথাই বলি। আমি ওদের দেখি না, উত্তর দিই না, নোট দিই আর নোট নেই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপ্পি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা গাঙ্গুলি খেলছে। না বাপ্পি, আমি খেলতেও যাই না, কখনো খেলতে চাই না। না, আমার কোনো বন্ধু নেই বাপ্পি। না, একজন বন্ধু আছে, ওর নাম অপু, একই ক্লাসে পড়ে। ও বলে ওর বাবাও বলেছে প্রথম হতে হবে, বলেছে কাগজে ছবি। ওর বাবা ওকে অপু বলেছে ওর পড়াশোনা হয়নি,
একদম পড়াশোনা হয়নি। অপু বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে বাপি, ও জানে। হ্যাঁ বাপি, ও বলেছে ও উঠে যাবে, ও উঠে যাবে খবরের কাগজের শিরোনাম হয়ে। ও উঠে যাবে বাপি, ও উঠে যাবে। আমি তো ভাষা হারিয়ে ফেলছি, কিছু বলার মতন আসলে পরিস্থিতিতেই নেই। এত চমৎকার করে, এত দরদ দিয়ে আসলে প্রতিটা কবিতা আপনি আবৃত্তি করছেন এবং বারবার প্রত্যেকটা মুগ্ধ কবিতা হচ্ছি। আপনাকে স্পর্শ তো করছে, যেটি আপনার চোখ বলে দিচ্ছে। এই যে আবৃত্তির কিছু শব্দচয়ন কিংবা থাকে না যে ভাবের প্রকাশ, সেগুলো কি আপনি কারো কাছ থেকে শিখেছেন? ধরুন এই কবিতাটার কথাই যদি বলি, আপনি প্রথম যখন পড়েছিলেন সেটা কি নিজ থেকেই এই আবেগগুলো আপনি ধারণ করেছিলেন নাকি কারো কাছ থেকে শিখেছিলেন? না, আমি প্রথমে তো ছোটবেলায় নিজে নিজে পড়তাম, তারপরে একটু বড় হওয়ার পর আমি আবৃত্তি সংগঠনের সঙ্গে কাজ করেছি লং টাইম। আমি প্রথম কাজ করেছি খুলনাতে একটা দলে, বলেছি উদয়নটার নাম ছিল। তারপরে আমরা ঢাকায় আসি 90 সনে। তারপর থেকে আমি কাজ করেছি ঢাকা সড়ককল্পন নামে একটা গ্রুপ, তারপরে কাজ করেছি প্রজন্ম কণ্ঠ নামে একটা গ্রুপ, আর এখন আছি কাব্যবর্ষণ নামে একটা সংগঠনে। গ্রুপ আবৃত্তিটা মূলত আসলে তো নাচ গান আবৃত্তি সবই গুরুমুখী বিদ্যা। গুরুর সংস্পর্শে থাকলে একটু ভালো হয় আর। নাচ করেছেন, আবৃত্তি করেছেন, এত কিছু যে করছেন, তো তার ফাঁকে ফাঁকেও আরো কোনো ইচ্ছে কি ছোটবেলায় ছিল যে এটা হতে চাই বা এই দিকে যেতে চাই? না, আমার আসলে মূলত যখন ছোটবেলায় আমি কবিতা পড়তাম, সুকুমার রায় আমার প্রিয় কবি, তো তখন আর কি আমি ভাবতাম যে কিভাবে এটা লিখেছেন উনি। আমি যেটা বলতে চাই, আমার মনের কথা উনি কি করে জানলেন? উনি আমি যেটা বলতে চাই, আমি যেটা করতে চাই, সেটা উনি লিখে ফেলেছেন। ইস, আমি যদি ওনার মতো লিখতে পারতাম, এই মানে লিখবো আমি, এই ইচ্ছাটা প্রবল ছিল। এবং সেটা ইনশাল্লাহ আমি মনে করি স্রষ্টা কিছুটা আমাকে সহায়তা করেছেন, কিছুটা না বেশিরভাগই তারই অবদান। আমি ছোট দিন নিয়েই কাজ করছি বেশি, ছোট দিন নিয়েই আমার লেখালেখি বেশি। চমৎকার। আরেকটি পরিচয় আমরা আপনার সাথে দর্শকদের পরিচয় করে দিচ্ছিলাম, যে মঞ্চ নাট্যকর্মী, এবং সেখানে আপনি লিখেছেন, অভিনয় করেছেন। তো কত বছর ধরে আপনি সেই কাজটি করছেন? আমি মঞ্চনাটকের সঙ্গে আছি 35 বছর। 35 বছর। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, মাঝখানে আমি আমার শারীরিক কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার হাত পা সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেছিল। এখন আমার ডান হাতটা একটু অসুবিধা আছে, তো ওইখানে কিছুদিন গ্যাপ ছিল। তারপর এখন আবার গত 2 বছর থেকে এখন আবার মঞ্চে আমি ঈশ্বর তুমি কোথায় যে নাটকটি, ওটা আমার একক নাটক। একক 1 ঘন্টা 10 মিনিটের একক পারফরমেন্স। এটা একক নাটক, এটা তো অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। 14টা ক্যারেক্টার আমি একা করি। কতটি প্রদর্শনী হয়েছে? এটা আমাদের 14তম প্রদর্শনী শেষ, এই মাসের 26 তারিখে 15তম প্রদর্শনী আছে। এটা কোথায় হয়, মানে কোন কোন জায়গায়? শিল্পকলা একাডেমি, বেলি রোড মহিলা সমিতি মঞ্চ, আর মিরপুরেও ইদানিং একটা মঞ্চ হয়েছে। মঞ্চটা ছোট, মিরপুর ঋদ্ধি গ্যালারি, একটা নিচতলাটা ক্যাফে, দোতলাটা লাইব্রেরি, 3তলাটা মঞ্চ গ্যালারি আর কি। ওখানে আমরা পারফরমেন্স করি আর কি। তো সুস্মিতা, নেক্সট কোন শো হলে কিন্তু তুমি আমি মিলে চলে যাব। অবশ্যই, একদম একদম আমন্ত্রণ একেবারে। আপনি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ সুস্মিতা তুমি বলো। যেহেতু আপনি বলছিলেন যে ছোটদের নিয়ে কাজ করেন এবং ছোটদের জন্য অনেক লিখেছেনও আপনি, তো এবারে কি তেমন কোনো ছোটদের জন্য কবিতা আমরা শুনবো? হ্যাঁ, ছোটদের জন্য একটা কবিতা পড়ি, কারণ এটা যখন প্রচার হবে, আমার স্টুডেন্ট রয়েছে সারা বাংলাদেশে, ছোট ছোট অনেক, তো ওরা একটু বুঝবে যে ম্যাডাম আমার জন্য পড়েছে কিছু। আমি সুকুমার রায় যেহেতু আমার প্রিয় কবি, আমি ওনার একটা কবিতা পড়ার চেষ্টা করি। আমাদের প্রিয় কবি। একদম তাই। একদম। আসলে সুকুমার রায়, আসলে উনি যতটা আমাদের বাচ্চাদের জন্য লিখে গেছেন, এটাকে এখন পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেন, আর পারবেন কিনা আমি জানি না। শিশু সাহিত্যিক অনেক এসেছে, তাদের উপরও সম্মান রেখেই আমি বলছি যে সুকুমার রায়ের লেখাগুলি সেই কবে লিখেছেন উনি, এখনো এতটাই প্রাসঙ্গিক, এতটাই ভালো লাগা। আমরা যখন ক্লাসে করাই, সুকুমার রায়ের কবিতা প্রাধান্য পায়।
চমৎকার। আচ্ছা, এই একটা কবিতা পড়ি, এটা সবার, আপনাদেরও প্রিয়, আপনারাও ছোটবেলায় পড়েছেন, জীবনের হিসেব। শুনি আমরা। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে, পাহাড় হতে নেবে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তাকি, এই জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, এই বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখনো জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কন, এ কি আপদ, ও রে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। এটা শুধু শিশুরা না, মানে যে কোনো সকল বয়সের সকলের জন্য একটি আমার অত্যন্ত পছন্দের কবিতা এটা। সুকুমার রায়ের মোট কটি কবিতা আপনার মুখস্থ আছে? আছে, বেশ কিছু আছে। সৎপাত্র ভয় পেও না, এরকম, তারপর শব্দগল্প দ্রুম, আছে, বেশ কিছু আছে। আপনি একজন অভিনয় শিল্পী, পাশাপাশি একজন আবৃত্তি শিল্পী। হয় না যে অনেক সময় অভিনয় শিল্পীদের আবৃত্তি যদি জানে সেটা বাড়তি সুবিধা পাওয়া যায় অভিনয়ের ক্ষেত্রে, এটি কতটা গুরুত্বপূর্ণ আপনার মনে হয়? অভিনয় তো আসলে একটা কম্প্যাক্ট, অভিনয় শিল্পীকে সব জানতে হয়। হ্যাঁ, কথা বলার পজের যে বিষয়টা, এটা মূলত আবৃত্তি থেকে আমরা শিখি, যে কোন কথাটায় কোন লাইনটার ভিতরে আমাকে কতটুকুন থামতে হবে। হ্যাঁ, ওই দাড়ি কমায় যে থামাটা, সেই থামার বাইরেও একটা থামা আছে, সেমিকলন হ্যাঁ হতে পারে। একটা থামা আছে। আবার দেখা যায় যে অনেক সময় ডায়লগের কারণে আমরা একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন যুক্ত করে দেই, শব্দের অর্থ মানে যেটা বোঝাতে চেয়েছেন লেখক, ওটার অর্থ চেঞ্জ হয়ে যায় যখন আমরা একটা লাইনের সঙ্গে একটা লাইন জুড়ে দেই। তো এই জিনিসগুলি, তারপরে উচ্চারণের যে ব্যাপারটা, এটাও আবৃত্তির থেকে আমার শেখা। তো আবৃত্তি জানা থাকলে অভিনয়ের ক্ষেত্রে অনেকটা সহজ, আবার অভিনয়ে কাজ করলেও আবৃত্তিতেও অনেক সহজ হয়ে যায়। আপনি আসলে আমাদের দর্শকদেরকে এবং আমাদেরকেও কিছু যদি এরকম শিক্ষণীয় জায়গাগুলো সম্পর্কে বলতেন, যে উচ্চারণকে সঠিক করার জন্য কি কি পন্থা অবলম্বন করা উচিত। তার আগে বলুন, আমরা ঠিকঠাক আছি নাকি আপনি আমাদের উপর বিরক্ত হচ্ছেন? আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আসলে হয় কি, আমাদের সব উচ্চারণই তো, ওই যে আমাদের যে 50টা বর্ণমালা, স্বরবর্ণ 11টা আর 39টা ব্যঞ্জন বর্ণ, ওইটার মধ্যেই মূলত আমরা ঘুরপাক খাই। এই যে বর্ণমালার উচ্চারণটা যদি আমরা সঠিকভাবে শুরুতে জেনে যাই, তাহলে উচ্চারণ কোনো সমস্যাই নেই। আমাদের আঞ্চলিকতা থাকবে, আমরা যে যে অঞ্চলের মানুষ, আঞ্চলিকতা দোষের কিছু না। কিন্তু যখন আমরা কোনো একটা কাজের মধ্যে যাব, তখন যেখানে প্রমিত উচ্চারণের প্রয়োজন, সেই সময় যদি আমরা বর্ণমালার উচ্চারণের জায়গাগুলি আসলে আলাদা আলাদা, তো এটা যদি আমাদের জানা থাকে যে কোনগুলি অল্প প্রাণধ্বনি, কোনগুলি মহাপ্রাণধ্বনি, এই ধ্বনির অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, নাসিক্য ধ্বনি, এগুলি যদি জানা থাকে, তাহলে উচ্চারণের কোনো সমস্যা নেই। দেখা যায় যে অনেক অভিনয় শিল্পী, হয়তো তারা জনপ্রিয় অভিনয় শিল্পী, কিন্তু তাদের টোনের মধ্যে একটা আঞ্চলিক টান রয়েছে। তো আঞ্চলিকতা তো থাকতেই পারে, কারণ একটা জায়গা থেকে সবাই ঢাকায়, যেমন আপনিও বলছিলেন আপনি 90 সালে ঢাকায় আসেন, কিন্তু সেটা কি বইয়ে নিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, নাকি আঞ্চলিক টানটা আসলে পরিহার করা উচিত? না, অবশ্যই পরিহার
আপনার করা উচিত ক্ষেত্র বিশেষে। আপনি ঘরে যখন কথা বলেন, বন্ধু সার্কেলে যখন কথা বলেন, আঞ্চলিকতা থাকতেই পারে, কিন্তু আমাদের কাজের জায়গা, আমাদের কোনো অনুষ্ঠানে গেলে যেগুলি সেখানে আমাদের কোনো গল্প পড়ার সময়, অভিনয় করার সময় আমাদের প্রমিত উচ্চারণ প্রয়োজন। হ্যাঁ, কিছু নাটক আছে যেখানে আঞ্চলিকতা প্রয়োজন, কিছু কবিতা আছে যেখানে আঞ্চলিক কবিতা, সেখানে সেটার বিষয় না, কিন্তু আপনার সর্বস্তরে মূলত প্রমিত উচ্চারণটাই প্রয়োজন। বাহ, আমরা আবারও একটি কবিতা শুনতে চাই। একদম তাই। সুস্মিতা, খুব না? একদম, তুমি আমার মনের কথা বলে দিয়েছো। তোর প্রিয় কবি কে, সুস্মিতা? আমারও আসলে অনেকের কবিতাই অনেক সময় ভালো লাগে, বিশেষ করে রবীন্দ্রনাথ তো আমাদের সকল বাঙালির প্রিয় কবি, এবং তাছাড়া সুকান্ত ভট্টাচার্য বা জয় গোস্বামী আমার খুব পছন্দের কবি। এখন কোন কার কবিতা এবার পড়লাম? আমার নিজের লেখা একটা কবিতা পড়ছি। এর আগে যে মাঝি কবিতাটি পড়েছিলাম ওটাও আমার নিজের লেখা। আর এটা এই এখন যে কবিতাটা পড়বো, এই কবিতাটি একটা সত্য ঘটনা অবলম্বনকে ছায়া করে লেখা। এরকম এই যে কবিতার মধ্যে যে ঘটনাটির বর্ণনা আছে, এটি ঘটেছিল বেশ 15-20 বছর আগে ভোলার চরফ্যাশন নামে একটা জায়গাতে। তো ওইটা যখন পত্রিকায় এসেছিল, ওই ঘটনাটি আমাকে খুব কাঁদিয়েছিল। তারপরে এই কবিতাটি আমার লেখা। কবিতার শিরোনাম পরিবানুর জবানবন্দি। শুনি আমরা। কেস নাম্বার 499, কেসের ধরন অ্যাটেম্পট টু মার্ডার। যে হুজুর, যাহা বলিব সত্য বলিব, সত্য বই কোনো মিথ্যা বলিব না। আমি পরিবানু, স্বামী সালাম মিয়া, তার বিষ দিয়ে মারতে চাইছি, একথা আসমান জমিন চান সুরুজুল্লাহ সত্য। হুজুর বলেও আমার সাইরেন না, এইবার সারা পাইলে তারে দাও দিয়া জবাই দেবো, তার মাংসগুলা টুকরা টুকরা করে হিয়াল কুত্তারে খাওয়ামো, এরপর তার মায়ের মুখ খান সাইয়ে সাইয়ে দেখবো। পরিবানু, আপনি শান্ত হন। আপনাকে দেখে খুব শান্ত স্বভাবের মানুষ বলে মনে হচ্ছে। আপনার মতো একজন মানুষ এমন একটি কাজ করতে পারে আমার বিশ্বাস হয় না। আমি আপনার ঘটনাটি শুরু থেকে জানতে চাই। হুজুর, ছোট এখন জমিন ছিল বাপের, নগদ 20,000 টাকায় বন্দুক দিয়া বিয়া দেয়। 3 মাস যাইতে না যাইতে আবার টাকা চায়। শাশুড়ি, স্বামী, নন্দে 3 জনে এক লগে মারে। হুজুর, যেদিন পিঠে গরম খুন্তির ছাকা দেয়, সেদিন আর সহ্য হয় না। বাপের ভিটায় যাইয়া দেখি বাপে বিছনায় রোগে কাতরায়। মায়ের হগল ঘটনা খুললা কই, মায় আমারে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কাহিনী শুনাইয়া বিদায় দেয়। হুজুর, পেটের মধ্যে তখন সুখের স্বপ্ন নড়ে সরে, চোখের জল আর শরীরের ঘামে 10 মাস যায়। পূর্ণিমার চান আমার কোলে। 3 দিন বাদে মরণ ঘুম আইলো চোখে। ঘুম ভাঙলে দেখি জাদু নাই, জাদু আমার পাশে নাই। ফিসফাস কথা কানে আসে, হরম জাদা, কথা ছিল 20,000 টাকা, তুই 10,000 টাকা দিলি কে? চোখের জলে আর বহের দুধে শরীরটা ভিজে যায়। হুজুর, মনে মনে কই, খুব ভালো করছো গো সালাম মিয়া, অভাবের সংসারে 10,000 টাকা মেলা টাকা। হুজুর জানা ছিল না ইন্দুর মারা বিষে মানুষ মরে না। কেন যে তখন ওরে জবাই দিলাম না। পরিবানু, আপনি শান্ত হন। হুজুর একখানা আর্জি আছিল। হ্যাঁ বলুন। আমার ফাঁস দেন গো হুজুর, আমার ফাঁস দেন। আর আমার মায়েরে কইেন, আমি তো বিবি আসিয়া হয়েছিলাম, এরপরও মাটা খুনতে পারলাম না। কেন পারলাম না হুজুর? কেন পারলাম না? আমরা না আপনার কাছ থেকে আবৃত্তি শেখাবেন, অ্যাটলিস্ট উচ্চারণ কিংবা আমার তো এই আবেগ কি করে ধারণ করা যায় সেটা শেখার লোভ আমি সামলাতে পারছি না, কারণ ট্রিক্সটা দিয়ে দিল, তোমাকে আগে বুঝতে হবে। সেটাই, কবিতা অনেকেই পড়েন কিন্তু প্রতিটি কবিতা এমন
দরদ দিয়ে আসলে কজন পড়তে পারে। আপনি কি কাউকে মানে থাকে না যে আইডল কিংবা অনুসরণ করা, আপনি শ্রদ্ধা গোলাম মোস্তফা স্যারের কথা বলছিলেন যে তার ক্যাসেট বোধহয় শোনা হতো, এরকম আরো বেশ কিছু আবৃত্তিকারের নাম যদি বলেন। আমাদের এখনকার সময় শিমুল মুস্তফা, মাহিদুল ইসলাম মাহি, নাজমুল হাসান, সৈয়দ ফয়সাল, ওনারা অনেক ভালো পড়েন। ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে আছে সালমা শবনম, তারপরে আছেন ওপারে আছে ব্রততী বন্দ্যোপাধ্যায়, তারপরে আছে গার্গী সেনগুপ্ত। ওনাদের সবার কবিতা আমি শুনি, ওনাদের সবার কবিতা শুনি, কিন্তু আমি কাউকে মূলত ওভাবে ফলো করি না। আমি ওনাদেরটা শুনে আমি ওটাকে ধারণ করি, কিন্তু আমি ওনাদেরকে অনুকরণ করি না। উপরের বইটার প্রচ্ছদ দেখে খুব আকর্ষণীয় লাগছে, বাচ্চাদের বই। একদম তাই। কি নাম সুস্মিতা? প্রভাত ফেরির মিছিল। এবং ছোটদের বই আমরা দেখেই বুঝতে পারছি। তো এই বইটি কবে প্রকাশ হয়েছিল? এটা সম্ভবত 2022। আচ্ছা, বইমেলায়। বাহ, ভূতের অটোগ্রাফ আপনি নিয়েছেন কখনো? ভূতের অটোগ্রাফ? এবং এই বইটি আপনি বলছিলেন যে চিঠি সমগ্র। হ্যাঁ, চিঠি সমগ্র। চিঠিগুলো আসলে কাদের চিঠি? বিভিন্ন ঐতিহাসিক চিঠি আছে এখানে। এখানে 200 বছর আগের চিঠি আছে, মোগল আমলের চিঠি আছে, আবার রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ ওনাদের চিঠি আছে, আবার এই প্রজন্মে যারা চিঠি লিখতে পছন্দ করে তাদের চিঠিও আছে। এবারে আমরা আরো একটি বই দেখতে পাচ্ছি, অনশন চলছে চিড়িয়াখানায়। কেন অনশন চলছে সেটি জানতে হলে অবশ্যই পড়তে হবে। এবং খুব চমৎকার প্রচ্ছদ, আসলে ছোটরা দেখলেই খুব মজা পাবে এরকম সব প্রচ্ছদগুলো কে করেছে? বিভিন্ন ওইটা করেছে জুবায়ের মাহমুদ নামে একজন শিল্পী। এটা করেছে হলো আমাদের মোস্তাফিজ কারিগর। জয় বাহিনী, কিশোর গোয়েন্দা। আচ্ছা, কিশোর গোয়েন্দা পড়তে তুমি? হ্যাঁ, আমি তো প্রচুর গোয়েন্দা গল্প আসলে খুব পড়েছি সেই সময়। 3 গোয়েন্দা পড়তাম আমরা। হ্যাঁ, এবারে একটি খুব গুরুত্বপূর্ণ বই আমার কাছে মনে হচ্ছে যারা আবৃত্তি শিখতে চায় তাদের জন্য, এবং এটা মূলত শিশু কিশোর যারা শিখতে চান তাদের জন্য লেখা। সো তোমার জন্য না, আমার জন্য। একদম তাই। এবং বইগুলো আশা করছি তুমি আজকে নিয়ে গেলে আমাদের ছোট্ট রুজবিহান খুব খুশি হবে। চলো বেরিয়ে পড়ি। একটু উল্টো লাগালো, এখন দেখলাম আমি এটা উপন্যাস। এটা ছোটদের উপন্যাস, এটা কিশোর উপন্যাস। কিশোর উপন্যাস। চলো বেরিয়ে পড়ি, কিশোর উপন্যাস। কখন থেকে আসলে শুরুটা হলো এর, যে শিশুদের জন্য কাজ করবেন, লিখবেন, এই চিন্তাটা কখন থেকে শুরু? এই ছোটবেলা থেকে, যখন থেকে লেখালেখি শুরু মূলত আমার। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি লুকিয়ে লুকিয়ে স্কুলের খাতার পেছনে পেছনে, তখন তো ওই অন্তমিল দিয়ে দিয়ে 2 লাইন 3 লাইন করে লিখতাম। এবং আমরা জেনেছি যে আপনি যখন 4র্থ শ্রেণীতে পড়তেন সেই সময় বোধহয় প্রথম আপনার কবিতা প্রকাশিত হয়েছিল একটা পত্রিকায়, ছোট ছড়া, ছোট্ট একটি ছড়া। এবং সেটি কোথায় প্রকাশ হয়েছিল? এটা খুলনার একটা দৈনিক পত্রিকা ছিল, দৈনিক দক্ষিণাঞ্চল নামে। ওটাতে শিশু পাতাটায় ছাপা হয়েছিল। আচ্ছা, এটা কি? ঘুরে এলাম ফুল বাগানে। এটি কবে প্রকাশিত হয়েছিল? এটা সনটা আমার ঠিক মনে নেই। এটা আরো আগে, এটা 7-8 বছর আগে। ফুলের পর এবার পাখিদের পাঠশালা। হ্যাঁ, এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। বইমেলায় এই ফুল পাখিদের বই, মানে ফুল পাখিদের পরিচিতি ছড়ায়। আচ্ছা, ও ফুলটাকে চিনছে এবং ফুলটা কি রং, কিরকম পাখি, কোন পাখির কি বর্ণনা, এটি ছড়ায় আছে। আচ্ছা, আরেকটা ভূতকে দেখতে পাচ্ছি ওখানে। হ্যাঁ, এবং এবারে ভূতের বই, ভয়ঙ্কর ভূতের ভয়ানক কাণ্ড। ভয়ঙ্কর ভূতের ভয়ানক কাণ্ড। ডিজে পার্টি, ওয়াও, কোথায় করে এরা? মানে এত ইউনিক আইডিয়া কোথায় পায়? বইটা পড়তে হবে জানতে হলে কোথায় তারা পার্টি করছে। ওকে, আপনার বোধহয় হরর বিষয়ের প্রতি খুব ইন্টারেস্ট। না, হরর আমার বই মূলত আমার বাচ্চাদের শিশুতে প্রকাশিত বই আমার প্রায় 55-60টা। এর মধ্যে আমার হরর আছে 2-3টা। তাও আমার পাঠক যারা আমার নিয়মিত পাঠক, ওদের অনুরোধে। বইমেলায় আমি তো বসি একটা স্টলে প্রায় ছুটির দিনগুলিতে, তখন ওই আমার বাচ্চারা আসে, বলে যে ওরা তুমি করে বলে বেশিরভাগই,
তুমি শুধু এইসব বই লেখো, হাতে লেখার বই লেখো, এইসব লেখো, আমাদের জন্য একটু ভূতের বই লিখতে পারো না? আচ্ছা। আমরা তোমার বই পছন্দ করি। এই যখন পাঠক 2-4 জন এরকম বলল, তখন তাদের চাহিদা অনুযায়ী আমি ভূতের বই আমি মূলত লিখতে গেলে আমি নিজেই ভয় পাই। আমরা আবার আবৃত্তি শুনতে চাই আপনার কাছ থেকে, কোনো ভয়ে যেতে চাই না। ওকে ওকে, আচ্ছা, এবার যে কবিতাটি পড়ব, কবিতাটির শিরোনাম হলো শান্তির পক্ষে। বাহ। কতগুলো বছর পার হয়ে গেল, অথচ তুমি অতিক্রম করতে পারলে না সামান্য দূরত্বটুকু। জলবায়ুর পরিবর্তন হলো কয়েক হাজার বার। করোনা নামক ভাইরাস কেড়ে নিল প্রিয় সহপাঠী নিখিলের পুরো পরিবার। পৃথিবীর বুকে পুরাতন থেকে প্রাচীন হয়ে গেল আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। পৃথিবী জানলো একটি বোমার চেয়ে অধিক মূল্যবান এক টুকরো রুটি। কত কিছুর পরিবর্তন হলো। টেন্ডুলকার ক্রিকেট ছাড়লো, সুচিত্রা চির বিদায় নিল। আইল্যান্ডের লাল শার্ট ভূমধ্য সাগরে বালি জলে ফুলে ফেপে পড়ে রইল। সীমান্তের কাঁটাতারে ঝুলে রইল আমার বোন ফেলানির শরীর। রোহিঙ্গারা নাফ নদী সাঁতরে পাড়ি দিল, আর ব্রজেন দাস বিস্মিত হয়ে দেখলেন সেই সাঁতারের দৃশ্য। অথচ তুমি এই সামান্য দূরত্ব পার করে এসে বলতে পারলে না ভালোবাসি, বলতে পারলে না আমরা শান্তির পক্ষে। ভালোবেসে কি না পারা যায় বলো? 71-এ বাংলাদেশ ভালোবেসে বুকের পাঁজরে রেখেছিলেন যেমন হ্যারিসন, রবিশঙ্কর। অবশ্য তোমাকে শতভাগ দোষ দিতেও পারছি না। পৃথিবী থেকে দিনে দিনে ভালোবাসা বিদায় নিচ্ছে, আর বিদায় নিচ্ছে বলেই প্যালেস্টাইন কাঁদছে ক্ষুধায় ইথিওপিয়া। তবুও পৃথিবীর পথে প্রান্তে 1 কোটি বছর বসে আছি। অতি প্রাচীন একটি শব্দ তুমি বলবে, এসো আমরা মানুষ ভালোবাসি, এসো আমরা মানুষ ভালোবাসি। আপনার পরিবারের মানুষজন আপনাকে কতটা সাপোর্ট করে, কিংবা আপনার স্বামী শুদ্ধ রেজাউল করিম রেজা, তার কাছ থেকে কতটুকু সমর্থন পাচ্ছেন? আমি অনেক কৃতজ্ঞ আমার পরিবারের কাছে। আমি যখন কোনো কিছু থেকে একটু ঝিমিয়ে যাই, লেখালেখি থেকে, আবৃত্তি থেকে, নাটক থেকে, আমার স্বামী, আমার সন্তান, এরা আমাকে এত বেশি, তারা আমাকে এত পুশ করে, করো, তুমি কেন করবা না এটা, তুমি ঝিমিয়ে যাচ্ছ, এটা তোমাকে করতে হবে, তুমি আরো ক্যাপাবল, আরো পারো, তুমি তোমার বেস্টটা দিচ্ছ না। এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। আমি অনেক, এটা কিন্তু পাওয়া খুব ভাগ্যের একটা ব্যাপার। দেখা যায় যে পরিবারের সাপোর্ট থেকে না পাওয়ার কারণে অনেক প্রতিভা ঝরে যায়, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে সবকিছু মিলিয়ে এই সংসার, সন্তান, তারপর যারা চাকরিজীবী, আমি জবও করি, তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য আসলে আমার আশীর্বাদ, এটা আমি মনে করি। আপনার কর্মজীবন সম্পর্কে একটু শুনি। আমি আছি মূলত বাংলাদেশ টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ডে কর্মরত আছি। এই অনেক বছর, 25 বছরের উপরে হয়ে গেছে চাকরির বয়স। আমাদের সময় প্রায় শেষের দিকে, কিন্তু আসলে এত চমৎকারভাবে পুরো সময়টা কেটে গেল, বুঝতেই পারিনি কখন শেষ হয়ে গেল। তো এবারে যদি আমাদের রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আসলে রাঙা সকাল যারা নিয়মিত দেখেন তারা তো জানেন যে প্রোগ্রামটা কেমন, অনেক ভালো লাগার। সকালবেলা উঠে যদি আপনি ভালো কিছুর সান্নিধ্যে আসেন, আপনার সারাটা দিন ভালো কেটে যাবে। আমার সকাল শুরু হয় রাঙা সকাল দিয়ে। আমি খুবই পছন্দ করি রাঙা সকাল। এবং আসলে তো আমরা দেখে কিছু শিখি, শুনে কিছু শিখি, পড়ে কিছু শিখি। তো আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের পড়ার জন্য যে সময়টা প্রয়োজন ওটা হয়ে উঠছে না। আমরা পুরো একটা উপন্যাস 1000 পাতার পড়ে যেটা না শিখি, দেখা যায় একটা 15 মিনিটের একটা গল্প বা একজনের সাক্ষাৎকার শুনে আমরা সেই জিনিসটা শিখে নেই, যদি আমরা ধারণ করতে পারি। সেই হিসেবে রাঙা সকাল, এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। যদি কেউ ধারণ করতে চায়, সে ধারণ করতে পারে। রাঙা সকালের যে দর্শকরা আছেন তাদের জন্য অনেক ভালোবাসা,
অনেক শুভকামনা। রাঙা সকালের সাথে থাকুন, মাছরাঙার সাথে থাকুন। চমৎকার। আমি কিন্তু দর্শকদের মনের একটা কথা শুনতে পাচ্ছি এখন, যে তারা চাচ্ছে যে আজকের পর্বটি শেষ হোক আরেকটি কবিতা দিয়ে। এখন যে কবিতাটি পড়ব, কবিতাটির নাম মানচিত্র। এটি বাংলাদেশে যতজন আবৃত্তি করেছে তার চেয়ে এটি ভারতে আবৃত্তি হয়েছে বেশি। ভারতের অনেক আবৃত্তি শিল্পীরা এই কবিতাটি কণ্ঠে নিয়েছেন। কবিতার শিরোনাম মানচিত্র, আমার লেখা কবিতাটা। আজ সকালটা লাগছে কেমন অন্যরকম ভালো, সূর্যটাও দিচ্ছে কেমন আদর মাখা আলো, পাখিগুলি বাজায় শীষ কি অপরূপ তালে, তানপুরাটা একাই বাজে সেই সুরের খেয়ালে। স্বাধীনতার উচ্ছ্বাসে আজ নেই যে চোখে ঘুম, মায়ের বুকে ঝরছে আজও শহীদ ছেলের খুন। বাবার চশমা ঝাপসা হয় খুশির এই দিনে, আসবো ফিরে স্বাধীন দেশে বলেও আসেনি সে। বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতায় মাতে, ভাই হারানোর শোকে তখন বনটি উদাস থাকে। রাস্তা দিয়ে বিজয় মিছিল যখন ধেয়ে চলে, মিছিলের ওই মানুষগুলো ভাইয়ের কথা বলে। বাবা বলেন দেখো দেখো মোদের খোকন এলো, চারিদিকে তাই তো আজ এত খুশির আলো। জানালার গ্রিলটি ধরে মিছিলে দেখেন মা, ফিসফিসিয়ে কেচে বলে এই তো আমি মা। এক খোকন হারিয়ে তুমি লক্ষ খোকন পেলে, তাই তো আজ তোমার খোকন স্বাধীন স্বাধীন বলে। নূর হোসেনের মাকে দেখো, দেখো শহীদ মিনার, বৌদ্ধভূমির পাশে দাঁড়াও কষ্ট যাবে তোমার। তোমায় যেমন ভালোবাসি দেশটাকেও তেমন, হারাইনি মা খুঁজে দেখো মুদে দুটি নয়ন। চুপি চুপি একটা কথা বলি তোমার কানে, আমি কিন্তু তোমায় দেখি পৃথিবীর সবখানে। মধ্যরাতে চাঁদের পাশে যেই তারাটি থাকে, ওই তারাটি তোমার খোকন নিত্য তোমায় দেখে। কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন যাও, আমি তখন জ্যোৎস্না হয়ে মাখি তোমার গাও। চাঁদের আলোয় মুখটি তোমার দেখি যখন চেয়ে, তোমার মুখেই সারা বাংলার মানচিত্র ছেয়ে। মাগো তোমার মুখেই সারা বাংলার মানচিত্র ছেয়ে। এত সুন্দর আবৃত্তির পর আসলে আমার পক্ষ থেকে কোনো কথা চলবে না, শুধু এতটুকুই বলবো, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। ভালো ধন্যবাদ থাকবেন। মাছরাঙা টিভিকে ধন্যবাদ, আপনাদের জন্য অনেক ভালোবাসা।